লগ ইন আছে দেখি দেখা যাবে আস্তে হ্যাঁ এটা হ্যালো ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি ভালো আছো ও যারা ইতিমধ্যে অ্যাড হয়েছ তোমরা তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও আওয়াজ কি ক্লিয়ার আছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখো কমেন্টে একটু জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখো একটু জানাও একটু কমেন্ট করো সবাই কি তোমরা কি ঘুমিয়ে পড়ছো একটু কমেন্টে জানাও সাউন্ড ঠিক আছে কিনা শোনা যাচ্ছে আর অবভিয়াসলি নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন এটা আমার রিকোয়েস্ট সবার প্রতি তানবির আহমেদ সীমান্ত থ্যাংক ইউ ভাইয়া জান্নাতুল নাইম থ্যাংক ইউ ভাইয়া নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও এটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট ওকে ফাইন আমরা ক্লাসটা শুরু করি আর দেরি না করি এমনি তোমরা সারাদিন রোজা রেখে ক্লান্ত তার মধ্যেও ক্লাসে অ্যাটেন্ড হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমরা সচরাচর বলে থাকি সবচেয়ে কঠিন চ্যাপ্টার আসলে আমি জানি না কঠিন কিনা তবে স্টুডেন্টদের কাছ থেকে স্টুডেন্টের ভয়েস হচ্ছে এটা কঠিন বটে সো আমি ট্রাই করব খুব সহজে আসলে ব্যাংক সমন্বয়ের বিষয়টা কি আসলে এটা বুঝিয়ে দেওয়া এবং ব্যাংক সমন্বয়নীতে কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে আমরা সহজেই ব্যাংক সমন্বয়নী প্রস্তুত করতে পারি এটা আজকে দেখব ঠিক আছে ওকে ফাইন আমরা ব্যাংক সমন্বয় ক্লাসটা শুরু করতেছি ওকে ব্যাংক সমন্বয় বিবরণী আসলে ব্যাংক সমন্বয় বিবরণী কি এটা যদি আমাদেরকে জানতে হয় বা বুঝতে হয় তার পূর্বে আগে জানা উচিত কেনই বা আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি বা প্রতিষ্ঠানসমূহের কি প্রয়োজন পড়ে আসলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার ওকে সো আমরা এটা একটু দেখে নিব আসলে কেন প্রয়োজন পড়ে দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী কেন এটা জানার আগে আমাদেরকে জানতে হবে দেখেন আমরা যারা ব্যাংকে অর্থ জমা রাখি তাদেরকে বলা হয় আমানতকারী তাদেরকে কি বলা হয় আমানতকারী ওকে
এখন আমরা আমানতকারীরা যাদের সাথে লেনদেন করি এটা হচ্ছে ব্যাংক। ওকে, এখন দেখেন আমি আমানতকারী ব্যাংকের সাথে লেনদেন করি, ঠিক সেম ভাবে ব্যাংকও আমি আমানতকারীর সাথে কি করে লেনদেন করে। ওকে, এখন দেখেন আমানতকারী ব্যাংকের সাথে লেনদেন করে, ব্যাংক আমানতকারীর সাথে লেনদেন করে, এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক না? এখন দেখেন আমানতকারী ব্যাংকের সাথে যে সকল লেনদেন করে বা ব্যাংক আমানতকারীর সাথে যে সকল লেনদেন করে তারা উভয়ে নিজেদের বইতে এই লেনদেনগুলোর রেকর্ড কিন্তু সংরক্ষণ করে, ঠিক আছে? এখন আমানতকারী ব্যাংকের সাথে যে সকল লেনদেন করে ওই সকল লেনদেন আমানতকারী যে বইতে লিপিবদ্ধ করে ওই বইকে বলা হয় নগদান বই। দেখেন এই নগদান বই শুধুমাত্র আমানতকারী সংরক্ষণ করেন, কেন? যে সকল লেনদেন সে ব্যাংকের সাথে করে ওই সকল লেনদেন সে নগদান বইতে রেকর্ড রাখে। ঠিক সেমভাবে এই আমানতকারীর সাথে ব্যাংক যে সকল লেনদেন করে ঠিক ব্যাংকও একটা বই সংরক্ষণ করে, যে বইতে আমানতকারীর সাথে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে ওই লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখে। এখন ব্যাংক যে বইটা সংরক্ষণ করে ওই বইকে বলা হয় পাস বই, অথবা আধুনিক স্টেটমেন্ট এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানে ব্যাংক বিবরণী। তাহলে দেখেন একজন আমানতকারী ব্যাংকের সাথে যে সকল লেনদেন করে সেই সকল লেনদেন যে বইতে লিপিবদ্ধ করে এটা হচ্ছে নগদান বই, আবার ব্যাংক আমানতকারীর সাথে যে সকল লেনদেন করে ওই সমস্ত লেনদেনের যে রেকর্ড রাখে এটা হচ্ছে পাস বই বা ব্যাংক বিবরণীতে। ওকে, এখন লেনদেন করে এভাবে চলতে থাকে। এখন কেনই বা ব্যাংক সমন্বয় বিবরণীর প্রয়োজন এটা আমরা একটু জানি। ধরেন একজন আমানতকারী তার একজন নিকটস্থ বা কোন একটা, ধরুন আমি এখন ক্লাস নিচ্ছি, সকালবেলা ধরুন আমার ব্যাংকে টাকা জমা দেওয়ার দরকার, তো আমি আমার এক স্টুডেন্টকে বললাম আমি তো ক্লাস নিচ্ছি আমি যেতে পারতেছি না, সেজন্য তুমি একটা কাজ করো আমার ব্যাংকে 50,000 টাকা কি করে দাও, ডিপোজিট করে দাও। এই 50,000 টাকা ডিপোজিট করার জন্য আমি আমার স্টুডেন্টকে দিলাম। এখন স্টুডেন্ট বলছে ঠিক আছে স্যার আমি আপনার অ্যাকাউন্টে এগুলো ডিপোজিট করে দিচ্ছি। এখন অ্যাকাউন্টে ডিপোজিট করতে যাওয়ার জন্য যখন আমি আমার স্টুডেন্টকে টাকাগুলো বুঝিয়ে দিলাম সেই মুহূর্তে আমি কি করলাম, এই 50,000 টাকা আমার নগদান বইতে লিপিবদ্ধ করেছি। কেন? কারণ টাকাগুলো তো জমা দেওয়ার জন্য আমার স্টুডেন্টকে পাঠিয়েছি। তাহলে আমি কি লিপিবদ্ধ করলাম, কারণ এই 50,000 টাকা যদি স্টুডেন্ট আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে তাহলে সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে, সেজন্য আমি নগদান বইয়ের সাথে কি করেছি 50,000 টাকা প্লাস করেছি। ওকে, এখন স্টুডেন্ট যাচ্ছে কোথায়, ব্যাংকে যাচ্ছে টাকাগুলো ডিপোজিট করার সময়। এখন ব্যাংকের সিঁড়ি দিয়ে ওঠার সময় আল্লাহ না করুক স্টুডেন্ট কি করছে, হঠাৎ পা পিছলে পরে সিঁড়ি থেকে আহত হয়ে একদম সোজা চট্টগ্রাম মেডিকেল কলেজে চলে গিয়েছে। ওকে, এখন এই খবর আমি জানি না, আমি আর খবরও নিই নাই। এখন স্টুডেন্ট ব্যাংক পর্যন্ত যেতে পারে নাই, ব্যাংকে টাকাগুলো ডিপোজিট করার পূর্বেই সে কিন্তু মেডিকেলে চলে গেছে। ওকে, এখন আমি তো জানি না সে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। তাহলে দেখেন তো এই 50,000 টাকা যেগুলা আমি আমার স্টুডেন্টকে দিয়েছিলাম ব্যাংকে ডিপোজিট করার জন্য, তাহলে এই 50,000 টাকা কি ডিপোজিট হয়েছে? না, হয়নি। তাহলে ব্যাংক কি করেছে, এই 50,000 টাকা যেহেতু ব্যাংকে ডিপোজিট হয়নি তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে প্লাস বা মাইনাস কোনোটাই করে নাই, আমার অ্যাকাউন্টে জমাও করে নাই, আমার অ্যাকাউন্ট থেকে মাইনাসও করে নাই, কোনো কিছু করে নাই। আচ্ছা, একটুকে আছে, আমি জানি না কিন্তু এই ঘটনাটা, ঠিক আছে। কিছুদিন পরে কি হইল, আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য একটা চেক 50,000 টাকার একটা চেক লিখে আমি ব্যাংকের দ্বারস্থ হলাম, ব্যাংকের কাছে গেলাম, ব্যাংকে গিয়ে চেকটা উপস্থাপন করে বলতেছি যে আমার ব্যাংকে 50,000 টাকা আছে, এই চেকটা দিলাম, তুমি আমার টাকাগুলা দাও। এখন ব্যাংকের কর্তব্যরত একজন কর্মচারী এটা দেখে বলতেছে স্যার আপনার চেকটা এনএসএফ। এনএসএফ মানে কি, নন সাফিসিয়েন্ট ফান্ড। তার মানে আমি যে চেকটা দিয়েছি ওই চেকটা ব্যাংক অনার করতে পারতেছে না। কেন? কারণ আমার ব্যাংকে তো টাকা জমা হয় নাই, কিন্তু এই ঘটনাটা আমি জানতাম না। তাহলে আমি ব্যাংকের সাথে তর্কাতর্কি করতেছি কি, আরে না ভাই আমার 50,000 টাকা জমা আছে ব্যাংকে। ব্যাংক বলতেছে না জমা নাই, আপনার কোনো টাকায় এখন
এই অ্যাকাউন্টসে জমা নাই, আপনার এনএসএফ নন সাফিসিয়েন্ট ফান্ড, আপনি যে চেকটা দিয়েছেন ওইটা আমরা কি করতে পারতেছি না, অনার করতে পারতেছি না। তাহলে একটা বিষয় খেয়াল করেন তো, এই কথা বলার সাথে সাথে আমি আমানতকারীর সাথে ব্যাংকের মধ্যে একটা কি হলো, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কারণ আমি বলতেছি 50,000 টাকা আছে, আর ব্যাংক বলতেছে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, জিরো। এখন দেখেন ব্যাংকের সাথে আমার একটা কি হচ্ছে, মোটামুটি বাড়াবাড়ি হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে, ঝগড়া হচ্ছে। এখন এই ঝগড়াটা যখন হয়, তাহলে একটা চিন্তা করে দেখেন তো, দুইজন মানুষের কাছে যখন ঝগড়া হয়, দুইজন মানুষের মধ্যে যখন ঝগড়া লাগে, তখন কিন্তু আমরা দুইজন মানুষ বিচার পাওয়ার আশায় একজন বিচারকের দ্বারস্থ হই। ঠিক সেমভাবে আমানতকারী এবং ব্যাংকের মধ্যে যে বেজাল সৃষ্টি হয়েছে, যে তর্কাতর্কি হচ্ছে, এই তর্কাতর্কি নিরসন করার জন্য আমানতকারী এবং ব্যাংক দুইয়ে মিলে কি করবে, ব্যাংক সমন্বয় বিবরণী কি হবে, দ্বারস্থ হবে। ওকে, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রয়োজন হয় কখন, যদি আমানতকারী এবং ব্যাংকের মধ্যে কি হয়, গরমিল পরিলক্ষিত হয়, তাদের দুজনের মধ্যে যদি ঝগড়া বাঁধে, তখনই আমার কি দরকার, ব্যাংক সমন্বয় বিবরণী স্টেটমেন্টের দরকার। দেখেন দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছে, যদি ঝগড়া হয় তবে ব্যাংক কি দরকার, বিচারকের দরকার। যদি ঝগড়া না হয় বিচারকের কি প্রয়োজন আছে, নাই। সেই জন্য দেখবেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা কি নয়, বাধ্যতামূলক নয়। কেন? কারণ ঝগড়া যদি না লাগে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কখনো বিচারকের কাছে কি হয় না, বিচারকের কাছে যেতে হয় না। বিচারকের কাছে তখনই যেতে হয় যখন দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগে। ঠিক সেম ভাবে আমানতকারী এবং ব্যাংকের মধ্যে যদি গরমিল পরিলক্ষিত হয়, তখনই শুধুমাত্র ব্যাংক সমন্বয় বিবরণীর কি হয়, প্রয়োজন হয়। আদারওয়াইজ ব্যাংক সমন্বয় বিবরণীর কোনো প্রয়োজন নেই। সেই জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা কোনো অবস্থাতেই কি নয়, বাধ্যতামূলক নয়। ওকে, আশা করি এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আমাদের একটা এমসিকিউ শেষ। এমসিকিউটা কি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা কি বাধ্যতামূলক? না, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। 2 নাম্বার এমসিকিউ আমি বলতেছি, ভালো করে খেয়াল করেন। দেখেন, আচ্ছা দুইজন ব্যক্তির সাথে ঝগড়া হয়েছে, একজন হচ্ছে গরিব মানুষ আর একজন হচ্ছে বড়লোক মানুষ। আচ্ছা বলেন তো বিচারকের কাছে কে আগে যায়, বা বিচারকের কাছে গিয়ে বিচারটা পেশ করে কে, যিনি বড়লোক নাকি যিনি গরিব? দেখবেন বিচারকের কাছে সেই ব্যক্তি যায় যিনি গরিব। কারণ বড়লোক বলে যে যা তোকে পিটাইছি কি হয়েছে, তুই যারে বিচার দিবি দে, এরকম করে তো বলে, ঠিক না? তাহলে গরিব মানুষটা কাকুতি মিনতি করে কার কাছে যায়, বিচারকের কাছে গিয়ে বলে স্যার অমুক মানুষটা আমাকে এরকম নির্যাতন করেছে। তাহলে এখন আমাকে বলেন, এখানে আমানতকারী এবং ব্যাংক দুইটা পক্ষ, দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। তাহলে বলেন তো এখানে জায়গাগত দিক থেকে স্টেবলকে, শক্তিশালীকে? আমরা জানি একজন ব্যক্তির চাইতেও একটা প্রতিষ্ঠান অনেক বেশি গুণ শক্তিশালী। তাহলে এখানে শক্তিশালী পক্ষ হচ্ছে কোনটা, ব্যাংক। তাহলে বলেন তো বিচারকের কাছে কে যাবে? অবভিয়াসলি আমানতকারী যাবে। তাহলে বলেন এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? ব্যাংক সমন্বয় বিবরণী সবসময় প্রস্তুত করে আমানতকারী। তাহলে আমানতকারী ব্যাংক সমন্বয় বিবরণী কি করে, প্রস্তুত করে। তাহলে বলেন তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী। বলেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী। কারণ আমানতকারী অপেক্ষাকৃত দুর্বল, কার চাইতে? ব্যাংকের চাইতে। ওকে, সেজন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের দায়িত্ব হচ্ছে কার? আমানতকারী। আর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা কি নয়, বাধ্যতামূলক নয়। আশা করি এই দুইটা এমসিকিউ তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রাথমিক অবস্থা। ওকে, দেন এখন আমরা বুঝবো ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বই পেয়েছি। একটা বই হচ্ছে নগদান বই, যেটা আমানতকারী কর্তৃক সংরক্ষণ করে। তাহলে একটা বই আমরা পেয়েছি যেটা হচ্ছে আমানতকারী কর্তৃক সংরক্ষণ করে, এটা হচ্ছে নগদান বই। কি বই? নগদান বই। আরেকটা পেয়েছি আমরা পাস বই বা ব্যাংক বিবরণী, যেটা ব্যাংক কর্তৃক সংরক্ষণ করে আমানতকারীর জন্য। তাহলে ব্যাংক বিবরণী। তাহলে আমরা কয়টা বই পেয়েছি? দুইটা স্টেটমেন্ট পেয়েছি। একটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই, আর একটা হচ্ছে নগদান বই। নগদান বই হচ্ছে আমানতকারীর বই, আর পাস বই বা ব্যাংক বিবরণী হচ্ছে কার বই? ব্যাংকের বই। ঠিক আছে, তাহলে এখন ব্যাংক সমন্বয় বিবরণী
দুইজনের মধ্যে গড়মিল পরিলক্ষিত হয়েছে, তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। এখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গেলে আপনি দেখবেন দুইভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। কয়ভাবে? দুইভাবে। এক নাম্বার হচ্ছে একক জের পদ্ধতি, একক জের পদ্ধতি, অথবা এটাকে বলা হয় সনাতন পদ্ধতি। কি পদ্ধতি? সনাতন পদ্ধতি। ওকে, এক নাম্বার হচ্ছে একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি। দুই নাম্বার যে পদ্ধতিটা আছে এটাকে বলা হয় দ্বৈত জের পদ্ধতি। কি পদ্ধতি? দ্বৈত জের পদ্ধতি, অথবা এটাকে বলা হয় উভয় জের পদ্ধতি। এটাকে বলা হয় কি? উভয় জের পদ্ধতি, অথবা এটাকে বলা হয় আধুনিক জের পদ্ধতি। এটাকে বলা হয় আধুনিক জের পদ্ধতি। তাহলে বলেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় কয়ভাবে? দুভাবে। একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি, আর একটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। ওকে, তাহলে আমরা মনে রাখবো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা যায় কয়ভাবে? দুভাবে। একক জের পদ্ধতি আর একটা হচ্ছে উভয় জের বা দ্বৈত জের পদ্ধতি। ওকে, তাহলে আজকে আমরা একক জের বা সনাতন পদ্ধতি, এটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, ধরে নেন আপনার প্রশ্নের 80% আসার সম্ভাবনা হচ্ছে একক জের পদ্ধতি, আর 20% আসার সম্ভাবনা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। ঠিক আছে, সো আজকে আমরা একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি জানবো এবং প্র্যাকটিক্যালি করে দেখব কত সহজে টেকনিক অ্যাপ্লাই করে আমরা একক জের বা সনাতন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি। ওকে, এখন টেকনিকটা কি দেখেন। একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য কিছু মনে রাখার দরকার নেই। জাস্ট আমার কথাটা 1 মিনিট মন দিয়ে শুনবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 100% আপনি এরপর থেকে ব্যাংক সমন্বয় বিবরণী নির্ভুলভাবে পরীক্ষায় করতে পারবেন। ওকে, দেখেন আমাদের দুইটা বই ছিল। কয়টা বই ছিল? দুইটা বই। একটা হচ্ছে নকদান বই, আর একটা হচ্ছে পাস বই। আর একটা হচ্ছে কি? ব্যাংক বিবরণী বা পাস বই। ব্যাংক বিবরণী বা পাস বই। দেখেন এখন আপনি ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় মনে রাখবেন যে কোনো একটা বইকে ভিত্তি ধরে আপনি ব্যাংক সমন্বয় বিবরণীটা শুরু করবেন। ধরে নিলাম, যেমন আপনাদেরকে যদি আমি একটু করে অঙ্কটা দেখাই, তাহলে দেখেন এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025 সালের অঙ্ক। এই অঙ্কটা শুরু হয়েছে দেখেন নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। দেখেন যে কোনো একটা বইকে ভিত্তি ধরে অঙ্কটা কি করা হচ্ছে? শুরু করা হচ্ছে। এখন আমরা ধরে নিলাম নকদান বইকে আমরা ভিত্তি ধরে অঙ্কটা কি করব? শুরু করব। তাহলে নকদান বইকে ভিত্তি ধরে আমরা অঙ্কটা কি করলাম? শুরু করলাম। তাহলে সেই ক্ষেত্রে নকদান বই সব সময় কাকে ফলো করবে? তার বিপরীত বইকে। এখন তার বিপরীত বই কি? ব্যাংক বিবরণী। তাহলে দেখেন যে বই নিয়ে কাজ শুরু করবেন ঠিক তার বিপরীত বইকে আপনি কি করবেন? ফলো করবেন। তাহলে কাকে ফলো করলাম? ব্যাংক বিবরণীকে ফলো করতেছি। এখন ধরেন কোনো একটা ট্রানজ্যাকশন হয়েছে। কোনো একটা কি হয়েছে? ট্রানজ্যাকশন হয়েছে। এখন ওই ট্রানজ্যাকশন আমরা দেখতে পেয়েছি, ধরেন কোনো একটা ট্রানজ্যাকশন হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি ব্যাংক ওই ট্রানজ্যাকশনকে প্লাস করেছে। কি করেছে? প্লাস করেছে। তাহলে আমরা ফলো করতেছি কাকে? ব্যাংক বিবরণীকে। মনে রাখবেন যাকে ফলো করতেছি সে যদি কোনো ট্রানজ্যাকশনকে প্লাস করে তাহলে আমরাও নকদান বইতে কি করবো? এটা প্লাস করব। এক নাম্বার। যদি ব্যাংক বিবরণীতে কোনো একটা ট্রানজ্যাকশনকে মাইনাস করে, কারণ আমরা ব্যাংক বিবরণীকে ফলো করতেছি, তাহলে সেই ট্রানজ্যাকশনকে সেমভাবে আমরা নকদান বইতে কি করব? মাইনাস করব। তাহলে এক নাম্বার কি পেলাম? যে বই নিয়ে কাজ শুরু করব ঠিক তার বিপরীত বইয়ের দিকে খেয়াল রাখবো বা বিপরীত বইকে ফলো করব। বিপরীত বই যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে প্লাস করে তাহলে সেক্ষেত্রে আমরাও কি করব? প্লাস করব। বিপরীত বই যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে মাইনাস করে তাহলে আমরাও কি করব? মাইনাস করব। ওকে, এক নাম্বার বুঝাতে পেরেছি। ঠিক আছে, এখন ধরেন বিপরীত বই যাকে আমরা ফলো করতেছি, দেখেন বিপরীত বই কাকে ফলো করতেছি? ব্যাংক বিবরণী। এখন ব্যাংক বিবরণী হয়তো কোনো একটা ট্রানজ্যাকশন হয়েছে, যে ট্রানজ্যাকশনকে ব্যাংক বিবরণী প্লাস বা মাইনাস কোনো কিছুই করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু ওই ট্রানজ্যাকশনকে আমরা যদি আগে প্লাস করে থাকি তাহলে এখন কি করব? মাইনাস করব। যদি আগে মাইনাস করে থাকি তাহলে এখন প্লাস করব। তাহলে আবার বলতেছি কথাটা,
আমরা যে বই নিয়ে কাজ শুরু করেছি ঠিক তার বিপরীত বইয়ের দিকে খেয়াল রাখবো। বিপরীত বই যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে প্লাস করে তাহলে আমরাও প্লাস করব, বিপরীত বই যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে মাইনাস করে তাহলে আমরাও মাইনাস করব। ওকে, কিন্তু যদি আমরা যাকে ফলো করতেছি বিপরীত বই, ওই বিপরীত বইটা যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে প্লাস বা মাইনাস কোনো কিছুই করে নাই, কিন্তু ওই ট্রানজ্যাকশনকে যদি আমরা আমাদের নকদান বইতে যে বইয়ে কাজ শুরু করেছে ঠিক ওই বইতে পূর্বে যদি প্লাস করে থাকি তাহলে এখন কি করব, মাইনাস করব। অথবা পূর্বে যদি মাইনাস করে থাকি তাহলে এখন কি করব, প্লাস করব। ওকে, দেখেন এই টেকনিকটা শুধু মনে রাখতে পারলেই আমাদের ব্যাংক সমন্বয়নী শেষ। ওকে, যারা অলরেডি লাইভে আছো আমি আশা করব তোমরা একটু আনসার দিবা। আমার এই টেকনিকটা তোমরা কি বুঝতে পেরেছো? দ্রুত একটু জানাবা, সবাই কমেন্ট করে একটু জানাবা, সবাই কমেন্ট করে একটু জানাবা। ঠিক আছে, আমার এই টেকনিকটা কি বুঝতে পেরেছো তোমরা? যে বই নিয়ে কাজ শুরু করেছি ঠিক তার বিপরীত বইয়ের দিকে খেয়াল রাখবো। বিপরীত বই যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে প্লাস করে তাহলে আমরা নকদান বইতে প্লাস করব। ওকে, বিপরীত বই যদি কোনো ট্রানজ্যাকশনকে মাইনাস করে তাহলে আমরা মাইনাস করব। তবে বিপরীত বইটা যদি কোনো ট্রানজ্যাকশনকে প্লাস মাইনাস কোনো কিছু না করে, তবে ওই ট্রানজ্যাকশনকে যদি আমরা পূর্বে প্লাস মাইনাস করি তাহলে এখন কি করব, প্লাস করব। আর পূর্বে যদি আমরা প্লাস করি তাহলে এখন মাইনাস করব। আমার এই টেকনিকটা যারা বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্ট করে জানাবা দ্রুত। জান্নাতুল সুমায়া থ্যাংক ইউ ভাইয়া, মোহাম্মদ তামিম থ্যাংক ইউ। বাকিরা একটু রেসপন্স করবেন দ্রুত, যদি রেসপন্স করেন তাহলে আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখব। ওকে, দ্রুত একটু রেসপন্স করবেন। সবাই দ্রুত একটু রেসপন্স করবেন। মুকসুদ ইলাহি চৌধুরী থ্যাংক ইউ ভাইয়া। বাকিদের কমেন্ট আশা করতেছি। জান্নাতুল নাইম থ্যাংক ইউ। বাকিরা একটু রেসপন্স করবা তাহলে। মাহিন থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে ফাইন। এখন তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিই। এই ইনফরমেশনটা যদি মনে রাখতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ক নাম্বারে যে কোয়েশ্চেনগুলো আসে বেশিরভাগ সময় ওই কোয়েশ্চেনগুলোর আনসার নিমিষেই শেষ। ওকে, তাহলে এই ব্যাংক সমন্বয় করতে গিয়ে আমরা বিষয়টা যেটা দেখলাম এটা হচ্ছে দুইটা বইয়ের মধ্যে গরমিল পরিলক্ষিত হওয়া। মনে রাখবেন গরমিল হয় দুইভাবে। গরমিল হয় কয়ভাবে? দুইভাবে। এক নাম্বার গরমিল হয় যদি কোনো বই টাকার অঙ্কে লেখার সময় বেশি বা কম লিখে, তাহলে এক নাম্বার কি জন্য কম গরমিল হবে? দুইটা বইয়ের মধ্যে ঝগড়া কেন হবে? যদি টাকার অঙ্কে কোনো পক্ষ গরমিল লিখে, বেশি বা কম লিখে, তাহলে এক নাম্বার হচ্ছে টাকার অঙ্কে গরমিল করা। টাকার অঙ্কে কি করা? গরমিল করা। তাহলে বলেন ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে হয় আমাদেরকে দুইটা রিজনে। এক নাম্বার রিজন কি? যদি ট্রানজ্যাকশন লিখার সময়, লিপিবদ্ধ করার সময় নকদান বই অথবা পাস বই টাকার অঙ্কে কি করে? গরমিল করে। ধরেন আমি 10,000 টাকা ব্যাংকে জমা দিয়েছি, তাহলে আমি আমার নকদান বইতে 10,000 টাকা ঠিকই লিখেছি। ওকে, কিন্তু ব্যাংক কি করেছে? লিখার সময় 10,000 টাকা লেখার জায়গায় 1,000 টাকা লিখে দিয়েছে, অর্থাৎ শূন্য একটা কম দিয়েছে। তাহলে দেখেন তো টাকার অঙ্কে গরমিল লিখেছে না? তাহলে দুইয়ের মধ্যে কি হয়ে যাবে? গরমিল বেঁধে যাবে, তখনই আমার ব্যাংক সমন্বয়ের দ্বারস্থ হতে হয়। তাহলে এক নাম্বার রিজন। দুই নাম্বার রিজন হচ্ছে যখন আরেকটা রিজনে ব্যাংক সমন্বয় প্রস্তুত হবে। এটা কি? যদি একটা বই লেনদেনটা লিপিবদ্ধ করেছে কিন্তু অন্য আরেকটা বই লেনদেনটা লিপিবদ্ধ না করে। দেখেন কোন একটা লেনদেনকে নকদান বই লিপিবদ্ধ করেছে, ধরেন পাস বই লিপিবদ্ধ করে নাই, তবুও গরমিল হবে। অথবা পাস বই লেনদেনটা লিপিবদ্ধ করেছে, নকদান বই লিপিবদ্ধ করে নেই, তখনও গরমিল হবে।
তার মানে লেনদেনকে যে কোনো একটি বই লিপিবদ্ধ করবে, অন্য আরেকটি বই লিপিবদ্ধ করবে না। তাহলে আমরা কি লিখতে পারি, যদি কোনো একটি বই লেনদেন লিপিবদ্ধ না করে, লেনদেন লিপিবদ্ধ না করে, তাহলে বলেন ব্যাংক সমন্বয় করতে হয় কয়টা রিজনে? দুইটা রিজনে। কয়টা রিজন? দুইটা রিজন। এক নাম্বার হচ্ছে কি, টাকার অঙ্কে গড়মিল করলে, অর্থাৎ নগদান বই 5 বইয়ের মধ্যে কেউ যদি টাকার অঙ্কে গড়মিল করে, নগদান বই ব্যাংক সমন্বয়ের প্রয়োজন, এক নাম্বার। 2 নাম্বার, যদি কোনো একটি বই, নগদান বই এবং 5 বইয়ের মধ্যে কোনো একটি বই একটি ট্রানজ্যাকশনকে নগদান বইতে লিখছে, 5 বই লিখে নেয়, অথবা 5 বই লিখছে, নগদান বই লিখে নেয়, ওই ক্ষেত্রে গিয়ে আমাদেরকে ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে হবে। তাহলে এই দুইটা রিজন মনে রাখা যাবে তো? ওকে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি এখন ব্যাংক সমন্বয় প্রস্তুত করে দেখব। ওকে, তাহলে আমরা আজকে যে অঙ্কটা প্র্যাকটিক্যালি করব, এটা হচ্ছে সিলেট বরিশাল বোর্ড 2025 সালের অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা যদি তোমরা ধৈর্য ধরে খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে যদি দেখতে পারো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি তোমার ব্যাংক সমন্বয় বিবরণীর 70 to 80% প্রিপারেশন শেষ। এরপরে বাকি 10 থেকে 20% যে প্রিপারেশন থাকবে, ওটা হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এগুলাতে কি হবে, যে বলা যায় দক্ষ হবেন। ঠিক আছে, তাহলে আমরা ব্যাংক সমন্বয়টা করে দেখি, যদি প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আজকে ক্লাসটা সফল হবে ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট ওয়ান, আমাদের কাছে যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে বলা হচ্ছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ কত। দেখেন, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ কত। আচ্ছা, ব্যাংক বিবরণী মানে হচ্ছে ব্যাংকের বই, বলা হচ্ছে ব্যাংকের বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, আচ্ছা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি মানে কোন বইতে হয়েছে? নগদান বইতে। কারণ আমরা জানি যে কোনো একটি বই লিপিবদ্ধ করবে না যে, তাহলে এখানে যদি ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ না হয় তাহলে হয়েছে কোন বইতে? নগদান বইতে। তাহলে আমরা বেছে বেছে ওই সকল লেনদেনকে বের করব যেগুলো নগদান বইতে লেখা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, সেই জন্য আমরা একটা ঘর নিব। ঠিক আছে, তাহলে আমরা ঘরটা নিই, বিবরণ টাকা টাকা, ঠিক আছে, আমরা একটা ঘর নিয়েছি, নাম হচ্ছে বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। ওকে, আমরা একটা ঘর নিয়েছি, 1 নম্বর কোয়েশ্চেন আনসার দিচ্ছি। এখন ফার্স্ট ওয়ান দেখেন তো, প্রথম ট্রানজ্যাকশনটা বলা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দিষ্ট হচ্ছে 80,000 টাকা। দেখেন, একটা হচ্ছে জেড দিয়ে আছে, ব্যালেন্স দিয়ে আছে, তাহলে ওই ব্যালেন্স কি আমাদের দরকার আছে? নাই, এটা ব্যাংক সমন্বয় করার সময় প্রয়োজন, এখন প্রয়োজন নেই। 2 নাম্বার বলা হচ্ছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 6,000 টাকা। আচ্ছা, চেক ইস্যু শব্দের অর্থ কি? চেক ইস্যু করা মানে হচ্ছে আপনি আপনার পাওনাদারকে 6,000 টাকা, সে পাওনাদার আপনার কাছে পাইতো এবং আপনি আপনার একটা চেক নিয়ে ওখানে 6,000 টাকা লিখে আপনি আপনার পাওনাদারকে দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে চেক ইস্যু। আচ্ছা, আপনি যখন দিয়েছেন তখন কোন বইতে লিখেছেন? আপনি আপনার বইতে লিখেছেন, আপনি আমানতকারী নগদান বইতে লিখেছেন। এখন যাকে দিয়েছেন চেকটা, ওই পাওনাদার চেকটা কালেক্ট করার জন্য কার কাছে যেতে হবে? ব্যাংকের কাছে যেতে হবে। তার মানে সে ভাঙায়নি, তার মানে সে এখনো ব্যাংকের কাছে যায়নি। আচ্ছা, ব্যাংকের কাছে যদি না যায়, ব্যাংক বিবরণীতে কি লেখা হয়েছে? না, তাহলে কোন বইতে লেখা হয়েছে? নগদান বইতে। তাহলে আমাদেরকে এমন ট্রানজ্যাকশনের পরিমাণ বের করতে বলেছে, তাহলে এটা আসবে কি আসবে না? আসবে। তাহলে আমরা লিখতে পারি 1 নাম্বার দিয়ে ইস্যুকৃত চেক। কি লিখতে পারি? ইস্যুকৃত চেক। কয় টাকা? 6,000 টাকা। ওকে, একটা ট্রানজ্যাকশন কমপ্লিট। দেন নেক্সট ট্রানজ্যাকশন বলা হচ্ছে ব্যাংক একজন পাওনাদারকে 11,000 টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, নগদানভুক্ত হয়নি মানে কোন বইতে লিপিবদ্ধ হয়েছে? ব্যাংক বিবরণীতে। তাহলে আমার কথা বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ বের করতে, তাহলে এটা আসবে না। ওকে, দেন এরপর হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি 12,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা দেখেন, নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি তাহলে কোন বইতে হয়েছে? ব্যাংক বিবরণীতে, কারণ আমরা জানি যে কোনো একটা বই লিপিবদ্ধ করবে। তাহলে এখানে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি মানে কোন বইতে হয়েছে?
ব্যাংক বিবরণীতে হয়েছে। তাহলে ব্যাংক বিবরণীতে যদি হয় তাহলে এটা কি আসবে না, আমাদেরকে বলছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি ওগুলা ব্যাংক করতে, তাহলে এটা আসবে না। এরপরে দেখেন বলা হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান 2000 টাকা। দেখেন তো আপনি আপনার পাওনাদারকে একটা চেক ইস্যু করেছেন, এখন আপনি যখন ইস্যু করেছেন আপনি আপনার নগদান বইতে 2000 টাকা মাইনাস করে দিয়েছেন, কারণ পাওনাদার ব্যাংক থেকে এটা কালেক্ট করলে আপনার ব্যাংকে টাকা কমে যাবে। ওকে, এখন ব্যাংকে যখন ওই পাওনাদার চেকটা উপস্থাপন করেছে বলা হচ্ছে চেকটা কি হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, ডিসঅনার হয়েছে, ব্যাংক অস্বীকৃতি জানিয়েছে এই চেকের টাকা পরিশোধ করবে না। আচ্ছা, ব্যাংক যদি অস্বীকৃতি জানায় এই চেকের টাকা পরিশোধ করবে না, তাহলে ব্যাংক কি ব্যাংকের স্টেটমেন্টে এটাকে লিপিবদ্ধ করেছে? না। তাহলে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, এগুলার পরিমাণ বের করতে বলেছে, তাহলে এটা আসবে কি আসবে না? আসবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত কত টাকা? 2000 টাকা। ওকে, দেন আমরা এরপরের ট্রানজাকশনটা করি। বলা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা, মঞ্জুরিকৃত সুদ 300 টাকা, নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, কোন বইতে লিপিবদ্ধ হয়নি? নগদান বইতে। তাহলে কোন বইতে হয়েছে? ব্যাংক বিবরণীতে হয়েছে। তাহলে এটা কি আসবে? আসবে না। দেখেন ক নাম্বার কোয়েশ্চেনের আনসার শেষ। তাহলে 6-2 8000। ওকে, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার কোয়েশ্চেনের আনসার। ওকে, আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে ভাইয়া, সবাই একটু রেসপন্স করো দ্রুত। তোমরা অনেক ক্লান্ত, বুঝতে পেরেছি, তারপরও তোমাদেরকে একটু কষ্ট দিব, কারণ তোমাদের কষ্ট তোমাদের সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত রেসপন্স করো। তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে একটু দ্রুত রেসপন্স করবা। সবাই একটু দ্রুত রেসপন্স করো। 5 নাম্বারটা আর একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 5 নাম্বারটা একটু বলতেছি। দেখেন এখানে বলা হয়েছে 5 নাম্বারে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত। আচ্ছা, আপনি আপনার পাওনাদারকে সিগনেচার করে 2000 টাকার চেক একটা ইস্যু করেছেন। আচ্ছা, যখন আপনি চেকটা পাওনাদারকে দিচ্ছেন আপনি কি আপনার নগদান বহিতে লিখেন নাই? আমানতকারী হিসেবে লিখেছেন। এখন পাওনাদার কি করেছে? চেকটা নিয়ে ব্যাংকের দ্বারস্থ হয়েছে, ব্যাংকের ক্যাশ কাউন্টারে উপস্থাপন করেছে। এখন ব্যাংক কোনো একটি রিজনে, হয়তো সিগনেচার ভালো ছিল না, অ্যামাউন্ট ছিল না, চেকটা ছেঁড়া ছিল, ঠিক আছে, কোনো একটা রিজনে ব্যাংক চেকটা প্রত্যাখ্যান করে দিয়েছে। আচ্ছা, চেকটা যদি ফেরত দিয়ে দেয় ব্যাংক, তাহলে এই ব্যাংকে চেকের অর্থ কি ব্যাংক পরিশোধ করেছে? না। তাহলে যেহেতু পরিশোধ করে নাই, তাহলে ব্যাংক কি ব্যাংকের স্টেটমেন্টে এটা কি মাইনাস করবে? না। তার মানে ব্যাংক এটা লিখে নাই। আচ্ছা, ব্যাংক যদি না লিখে তাহলে আমাদেরকে বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, তাহলে ব্যাংক বিবরণীতে লিখেছে নাকি লিখে নাই? লিখে নাই। যেহেতু লিখে নাই সেহেতু এটা আসবে কি আসবে না? এসেছে। ওকে, বুঝাতে পারলাম নিশ্চয়। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত রেসপন্স করতেছো। জান্নাতুল নাইম, রাফিউদ্দিন, মোহাম্মদ তামিম, মাহিন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকিরা কোনো রেসপন্স পাচ্ছি না কেন? ঠিক আছে, নাকি তোমরা ঘুমাই গেছো? মকসুদুল্লাহি চৌধুরী, অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। ঠিক আছে, সবাই রেসপন্স করবা, রেসপন্স করলে একটু ভালো লাগে আর কি। ঠিক আছে, কারণ আমারও তো মোটিভেশনের দরকার আছে, কারণ আমি তো রোবট না। ঠিক আছে, সো তোমাদের মোটিভেশন আমার যাত্রাকে শুভ করবে ইনশাল্লাহ। ইভেন তোমাদের জন্য আমার কষ্ট হলেও আমার যে পরিশ্রম, ঠিক আছে, এটা সফল হবে সেদিন যেদিন তোমরা একটা ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, সো নেক্সট কোয়েশ্চেনের আনসার আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলা হয়েছে উপরোক্ত তথ্যাবলী হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তার মানে উপরোক্ত তথ্যের আলোকে আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। ওকে, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য আমরা একটা ঘর নিব। ওকে, তাহলে এই ঘরটা আমরা ইউজ করতেছি, তাহলে বাকিগুলো ইনফরমেশনগুলো আমরা মুছে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমরা একটা ঘর নিয়েছি, তাহলে ঘরটা হচ্ছে বিবরণ টাকা টাকা। ওকে, এখন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় এই ঘরে একটা বিষয় খেয়াল করবেন, মনে রাখবেন আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী পেজটাকে 2 ভাগে ভাগ করব। কারণ
আমি যখন আপনাদেরকে টেকনিকটা বুঝিয়েছিলাম তখন কিন্তু আমরা দুইটা সাইন ইউজ করেছি, একটা সাইন হচ্ছে প্লাস সাইন আর একটা সাইন হচ্ছে মাইনাস সাইন। সেজন্য এই ব্যাংক বিবরণীর স্টেটমেন্টকে আমরা টোটাল দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? তাহলে আমরা ভাগ করি, একটা হচ্ছে যোগ আরেকটা হচ্ছে বিয়োগ, দুই ভাগে ভাগ করবেন, ঠিক আছে? এখন দেখেন আমি প্রথম থেকে পড়া শুরু করব এবং দেন আনসার করব ইনশাল্লাহ। ফার্স্ট ওয়ান বলা হচ্ছে জনাব হাসানের হিসাব বই হতে 31 ডিসেম্বর 2024 তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে। ফার্স্ট ট্রানজ্যাকশন কি দেওয়া আছে? বলা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 80,000 টাকা। তাহলে আমাদেরকে একটা ব্যালেন্স দিয়ে আছে, জ্যাক দিয়ে আছে, যেটার উপর ভিত্তি করে আমরা ব্যাংক সমন্বয় প্রস্তুত করব। এটা অবশ্যই সবার উপরে লিখতে হবে, তাহলে এটা আমরা একটু লিখে ফেলি, ওকে? তাহলে আমরা লিখতে পারি নগদান বই মোতাবেক ব্যাংক জমা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা, ওকে? কত টাকা দিয়ে আছে? 80,000 টাকা। তাহলে 80,000 টাকা আমরা ব্যালেন্সে লিখে ফেললাম, ওকে? দেন এখন একটা বিষয় দেখেন, আমাদের যে টেকনিকটা শিখেছি ওই টেকনিকটা কিন্তু চলে আসছে। এখন বলেন তো আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি? দেখেন তো কোন বই নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা বই থাকে, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই, ওকে? তাহলে আমরা কাজটা শুরু করেছি কাকে দিয়ে? নগদান বইকে নিয়ে। তাহলে নগদান বই কাকে ফলো করবে? ব্যাংক বিবরণী বা পাস বইকে ফলো করবে, ওকে? তাহলে আমরা প্রথম ট্রানজ্যাকশনটা পড়ি, দেন আনসার করি, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। ফার্স্ট ওয়ান বলা হচ্ছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 6,000 টাকা। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 6,000 টাকা। দেখেন চেক ইস্যু করা হয়েছে, এখন চেক ইস্যু বলতে কি বোঝায়? চেক ইস্যু বলতে মূলত বোঝানো হয় আমি আমানতকারীর কাছে, ধরেন আমি এক ব্যক্তির কাছে একজন পাওনাদার 6,000 টাকা পাচ্ছে। এখন ওই পাওনাদার যখন আমার কাছে টাকার জন্য এসেছে তখন আমি কি করলাম? আমার চেক বইটা বের করে সিগনেচার করে 6,000 টাকা লিখে ওই পাওনাদারকে দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে আপনি চেকের মাধ্যমে আপনার পাওনাদারকে যখন পরিশোধ করেছেন, তাকে যখন সিগনেচার করে একটা চেক দিয়েছেন, এটার নাম হচ্ছে চেক ইস্যু। আচ্ছা, আপনি আমানতকারী যখন চেকটা ইস্যু করে আপনার পাওনাদারকে দিয়ে দিচ্ছেন তখন আপনি কি জানেন? আমরা জানি ওই পাওনাদার কখনো টাকার জন্য আমার কাছে আর আসবে না। তাহলে কার কাছে যাবে? ওই পাওনাদার মূলত যাবে হচ্ছে ব্যাংকের কাছে। তখন আমি কি করেছি? কারণ ব্যাংকের কাছে যদি যাই, ব্যাংকে চেকটা উপস্থাপন করবে, আমার অ্যাকাউন্ট থেকে 6,000 টাকা নিয়ে ফেলবে। তাহলে এই কথা আমি যেহেতু জানি, আমি আমার নগদান বইতে, আমি আমানতকারী নগদান বইতে আমি কি ট্রানজ্যাকশনটাকে লিখি নেই? লিখেছি। তাহলে আমি কি লিখেছি? আমার নগদান বই থেকে মাইনাস 6,000 টাকা, কারণ টাকা নিয়ে নিলে কমে যাবে, লিখেছি। এখন বলা হচ্ছে কিন্তু ভাঙানো হয়নি 6,000 টাকা। তার মানে চেকটা কি করা হয়নি? ভাঙানো হয়নি। তার মানে ওই পাওনাদার ব্যাংকের ধারস্থ হয়ে ব্যাংকের ক্যাশ কাউন্টারে গিয়ে চেকটা উপস্থাপন করেনি। আচ্ছা, চেকটা যদি ব্যাংকের ক্যাশ কাউন্টারে গিয়ে উপস্থাপন না করে তাহলে ব্যাংক কি ওই চেকের অর্থ পরিশোধ করেছে? না। আচ্ছা, ব্যাংক যদি চেকের অর্থ পরিশোধ না করে আমার অ্যাকাউন্ট থেকে কি টাকা কেটে নিবে? ব্যাংক কাটবে না, যেহেতু এই চেকের অর্থ ব্যাংক এখনো পরিশোধ করে নেয়। তাহলে দেখেন তো এই 6,000 টাকা যেটা আমরা নগদান বই থেকে মাইনাস করেছি সেটা কি পাস বই প্লাস বা মাইনাস কোনো কিছু করেছে? না, কোনো কিছু করে নাই। তাহলে আমাদের টেকনিকে আসি। তাহলে কোন বই নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই। কার দিকে কি রাখবো? পাস বই দিকে। এখন পাস বই যাকে ফলো করতেছে সে কি এই ট্রানজ্যাকশনটাকে 6,000 টাকা যেটা মাইনাস করেছে সেটা কি প্লাস বা মাইনাস আমার অ্যাকাউন্টের সাথে করেছে? করে নাই। যেহেতু করে নাই সেহেতু আমরা আগে কি করেছি? মাইনাস করেছি। তাহলে এখন কি করব? প্লাস করব। কারণ যাকে ফলো করতেছে সে যা করবে আমরাও তা করতাম, কিন্তু সে তো কোনো কিছুই করে নাই। তাহলে আমরা আগে যেটা করেছি ঠিক তার উল্টাটা করব। আগে যেহেতু মাইনাস করেছি তাহলে এখন কি করব? প্লাস করব। ওকে? তাহলে আমরা লিখতে পারি ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক 6,000 টাকা। ওকে? তাহলে আমরা প্রথম ট্রানজ্যাকশনটা কমপ্লিট করেছি। দেন এরপরের ট্রানজ্যাকশনটা আমরা দেখি। বলা হচ্ছে একজন পাওনাদারের 11,000 টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি। তার মানে ব্যাংক একজন পাওনাদারের 11,000 টাকা পরিশোধ করেছে।
দেখেন আমার ব্যাংক আমার পক্ষ হয়ে আমার কোনো একজন পাওনাদারকে 11,000 টাকা পরিশোধ করেছে। আচ্ছা কোত্থেকে পরিশোধ করেছে? আমার অ্যাকাউন্ট থেকে। আচ্ছা ব্যাংকে 11,000 টাকা পরিশোধ করার সাথে সাথে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 11,000 টাকা মাইনাস করে দেয় নাই? দিয়েছে। কে দিয়েছে? ব্যাংক। তাহলে ব্যাংকের বই কোনটা? পাস বই। তাহলে পাস বই থেকে 11,000 টাকা মাইনাস করে দিয়েছে। এখন আমাদেরকে বলা হচ্ছে কি ভুক্ত হয়নি? নগদানভুক্ত হয়নি। আচ্ছা ব্যাংক যে আমার পক্ষে আমার পাওনাদারকে 11,000 টাকা পরিশোধ করে দিয়েছে, আমি কি জানতাম? না। যেহেতু জানি না সেহেতু আমি আমার নগদান বইতে এই অ্যাকাউন্টটা প্লাস বা মাইনাস কোনো কিছু করি নাই। তাহলে দেখেন তো আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই। কার দিকে খেয়াল রাখবো? পাস বইয়ের দিকে। পাস বই যা করে আমরাও তা করব, ঠিক আছে? দেখেন পাস বই যা করে আমরাও তা করব। তাহলে পাস বই করেছে কি? যেহেতু পাস বইকে ফলো করতেছে, পাস বই মাইনাস করেছে, তাহলে আমরাও কি করব? মাইনাস করব। তাহলে যে বই নিয়ে কাজ শুরু করেছি ঠিক তার বিপরীত বই দিকে খেয়াল রাখবো। বিপরীত বই মাইনাস করেছে, আমরাও কি করব? মাইনাস করব। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক কর্তৃক পরিশোধ। ব্যাংক কর্তৃক পরিশোধ কত টাকা? 11,000 টাকা। ওকে, আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা ট্রানজ্যাকশন শেষ। দেন আমরা নেক্সট ট্রানজ্যাকশনটা করব। ওকে, তাহলে নেক্সট ট্রানজ্যাকশনের দিকে আমরা একটু আগাই। এরপরে ট্রানজ্যাকশন কি বলা আছে? বলছে দেনাদার কর্তৃক সরাসরি 12,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। দেখেন আমার কোনো একজন দেনাদার আমার কাছে নাই, সে সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে 12,000 টাকা কি করে দিয়েছে? এই যে জমা করে দিয়েছে। আচ্ছা ব্যাংক আমার পক্ষ হয়ে আমার দেনাদারের কাছ থেকে 12,000 টাকা কালেক্ট করেছে। আচ্ছা কালেক্ট করে কি আমাকে কল দিবে? না। ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্টের সাথে এটা প্লাস করে দিবে, যেহেতু আদায় করেছে। তাহলে ব্যাংক এটা আমার অ্যাকাউন্টের সাথে কি করেছে? প্লাস করেছে। তাহলে ব্যাংক কোনটা? পাস বই। পাস বই আমার অ্যাকাউন্টের সাথে কি করেছে? 12,000 টাকা প্লাস করেছে। বলা হচ্ছে যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। আচ্ছা কিভাবে করব? কারণ ব্যাংক যে আমার পক্ষ হয়ে দেনাদারের কাছ থেকে 12,000 টাকা আদায় করেছে, এটা কি আমাকে কল দিয়ে বলেছে? না। যেহেতু বলে নাই সেহেতু আমি আমানতকারী আমার বইতে ট্রানজ্যাকশনটা প্লাসও করি নাই, মাইনাসও করি নাই। তাহলে বলেন আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই। কার দিকে কে রাখবো? পাস বই দিকে। পাস বই লেনদেনটাকে কি করেছে? প্লাস করেছে। তাহলে আমরা কি করব? প্লাস করব। কারণ যাকে ফলো করতেছে সে যা করবে আমরাও তা করব। ওকে, তাহলে আমরা কি করব? প্লাস করব। ব্যাংক কর্তৃক আদায়। ব্যাংক কর্তৃক আদায় কত টাকা? 12,000 টাকা। ওকে, তাহলে আমরা তিনটা ট্রানজ্যাকশন কমপ্লিট করেছি। দেন এরপরের ট্রানজ্যাকশন কি বলেছে দেখি। বলা হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত 2,000 টাকা। তার মানে আমি আমার একজন পাওনাদার আমার কাছে 2,000 টাকা পেত, সে যখন আমার কাছে টাকার জন্য এসেছে আমি আমার চেক বইটা বের করে 2,000 টাকা লিখে সিগনেচার করে তাকে চেকটা দিয়ে দিলাম। এটা হচ্ছে চেক ইস্যু। আচ্ছা আমি যখন আমার পাওনাদারকে 2,000 টাকা লিখে চেকটা যখন দিয়ে দিচ্ছি তখন আমি কি জানি না সেই পাওনাদার আমার কাছে আর আসবে না? কার কাছে যাবে? ব্যাংকের কাছে যাবে। তাহলে ব্যাংকের কাছে গিয়ে কি করবে? আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ফেলবে 2,000 টাকা। তাহলে এই কথাটা যখন আমি জানি, আমি আমানতকারীকে আমার বইতে লিখি নাই, লিখেছি। তাহলে কত টাকা মাইনাস করেছি? 2,000 টাকা মাইনাস করেছি। এখন এই পাওনাদার কি করছে? চেকটা নিয়ে আমার ব্যাংক কাউন্টারে গিয়েছে। ব্যাংক কাউন্টারে চেকটা দেওয়ার পরে ব্যাংক কোনো একটা রিজনে, হয়তো চেকের সিগনেচার গরমিল ছিল, যথেষ্ট পরিমাণ টাকা ছিল না, হয়তো আদালত কর্তৃক গার্নিশি অর্ডারের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা বন্ধ করেছে, কোনো একটা রিজনে চেকটা ব্যাংক কি করেছে? দেখেন কি করেছে? প্রত্যাখ্যান করেছে। চেকটা প্রত্যাখ্যান করে দিয়েছে। আচ্ছা প্রত্যাখ্যান যদি করে তাহলে ব্যাংকে চেকের টাকা পরিশোধ করেছে? না। আচ্ছা যদি চেকের টাকা পরিশোধ না করে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংকে 2,000 টাকা মাইনাস করবে? না। প্লাসও করবে না, মাইনাসও করবে না। তাহলে ব্যাংক তার বইতে এই অ্যাকাউন্টটা প্লাস বা মাইনাস কোনো কিছু করে নাই। তাহলে কোন বই নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই। কার দিকে খেয়াল রাখবো? পাস বই দিকে। পাস বই কি লেনদেনটাকে প্লাস বা মাইনাস কোনো কিছু করেছে? না। তাহলে আমরা আগে কি করেছি? মাইনাস করেছি। তাহলে এখন কি করব? প্লাস করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি 3 নাম্বার ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত। ওকে, তাহলে কত টাকা? 2,000 টাকা। ওকে, দেন আমরা এরপরের ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। দেন এরপরের ট্রানজ্যাকশন কি? এরপরের ট্রানজ্যাকশন হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা, মঞ্জুরিকৃত সুদ
300 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ আমার ব্যাংক একটা করি, আমরা একটা করবো, এখানে কিন্তু দুটা ট্রানজ্যাকশন, সো আমরা একটা করি। প্রথম হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, ব্যাংক আমাকে যে সারা বছর ধরে সার্ভিস দিয়েছে, এটার জন্য ব্যাংক আমার কাছ থেকে 200 টাকা কি নিয়েছে? সার্ভিস চার্জ নিয়েছে। এখন ব্যাংক সার্ভিস চার্জ নেওয়ার সময় কি আমাকে এভাবে বলবে, বুরহান ভাই আপনার অ্যাকাউন্টে 200 টাকা সার্ভিস চার্জ আছে, একটু দিয়ে যান, বলবে না। ব্যাংক কি করবে? ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 200 টাকা মাইনাস করে দিবে। তাহলে ব্যাংক কোনটা? পাস বই থেকে 200 টাকা মাইনাস করে দিয়েছে। বলা হচ্ছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, ব্যাংক যে 200 টাকা সার্ভিস চার্জ নিয়েছে, এটাকে আমি জানতাম না। যেহেতু জানতাম না, সেহেতু আমি নগদান বইতে এই ট্রানজ্যাকশনটা প্লাস বা মাইনাস কোনো কিছু করেছি? করি নাই, কারণ আমি জানি না লিখবো কেমনে। ঠিক আছে, তাহলে কোন বই নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই। কার দিকে রাখবো? পাস বই দিকে। পাস বই লেনদেনটাকে কি করেছে? মাইনাস করেছে। তাহলে আমরা কি করব? মাইনাস করব, কারণ যাকে ফলো করতেছি সে যা করবে আমরাও তা করব। ঠিক আছে, সে মাইনাস করেছে, আমরাও মাইনাস করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি ব্যাংক চার্জ ধার্য 200 টাকা। ওকে, দেন এরপর কি বলেছে দেখেন তো, এরপর বলেছে ব্যাংক সুদ 300 টাকা নগদান করতে লিপিবদ্ধ হয়নি। তার মানে ব্যাংক মঞ্জুরকৃত সুদ মঞ্জুর করেছে। ঠিক আছে, তার মানে সুদ আমাকে দিয়েছে। আমি আমানতকারী যে সারা বছর ধরে ব্যাংকে টাকা জমা রেখেছি, এই জমাকৃত অর্থের উপর ব্যাংক আমাকে কি দিয়েছে? 300 টাকা সুদ দিয়েছে। আচ্ছা, ব্যাংক সুদ দেওয়ার সময় কি আমাকে কল করে বলবে, বুরহান ভাই আপনার সুদের টাকাগুলো একটু এসে নিয়ে যান, এভাবে বলবে না। তাহলে এই 300 টাকা ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিবে, 300 টাকা জমা করে দিবে। তার মানে আমার অ্যাকাউন্টকে 300 টাকা দ্বারা বাড়িয়ে দিবে। আচ্ছা, ব্যাংক যদি 300 টাকা দ্বারা আমার অ্যাকাউন্টকে বাড়িয়ে দেয়, তাহলে আমার অ্যাকাউন্টে কি টাকা বাড়বে না? বাড়বে। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে 300 টাকা প্লাস করেছে, কারণ ব্যাংক হচ্ছে কোনটা? পাস বই। এখন দেখেন, বলতো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। কেন লিপিবদ্ধ করব? কারণ আমি নগদান বই তো জানি না ব্যাংক আমাকে সুদ দিয়েছে। তাহলে যেহেতু জানি না, সেহেতু আমি আমানতকারী আমার নগদান বইতে এই ট্রানজ্যাকশনটা প্লাস বা মাইনাস কোনো কিছু করি নাই। তাহলে দেখেন তো আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি? নগদান বই। কার দিকে খেয়াল রাখবো? পাস বই। পাস বই লেনদেনটা কি করেছে? প্লাস করেছে। তাহলে আমরা কি করব? প্লাস করব, কারণ যাকে ফলো করি সে যা করে আমরাও তা করবো। যেহেতু সে প্লাস করেছে, তাহলে আমরাও কি করব? প্লাস করব। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক কর্তৃক প্রদত্ত সুদ। ওকে, 300 টাকা। ওকে, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু করা শেষ। দেখেন আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব? যোগ বিয়োগ করব। ওকে, এখন আমরা কি করব? যোগ বিয়োগ করব। তাহলে দেখেন আগে যোগের আইটেমগুলো করি। তাহলে দেখেন 6000, 12000, 18000, 20000, 20300। তাহলে যোগেরগুলা করলাম। এখন ব্যালেন্সের সাথে যোগের আইটেমগুলো কি করে দেবো? প্লাস করে দিব। তাহলে কত হয়? 1,03,000। ওকে, প্লাস আইটেম হচ্ছে 1,03,000। ওকে, দেন এগুলো হচ্ছে মাইনাস ফিগার। তাহলে মাইনাস ফিগার কত আছে? 11,200। তাহলে 11,200। তাহলে 1,03,000 থেকে 11,200 যদি বাদ দিই, তাহলে আমাদের আর থাকে কত? 89,100। 89,100, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এখন আনসারে আমাদেরকে এখানে একটা স্টেটমেন্ট লিখতে হবে। দেখেন আমরা কাজ শুরু করেছি কাকে দিয়ে? নগদান বইকে নিয়ে। দেখেন যে ব্যালেন্সটা বের হয়ে আসছে, এই ব্যালেন্সের বরাবর করে আমরা লিখবো কি? নগদান বইয়ের বিপরীত বই কোনটা? ব্যাংক বিবরণী। তাই আমরা লিখবো পাস বই মোতাবেক ব্যাংক জমা। পাস বই মোতাবেক ব্যাংক জমা। দেখেন একটু করে দিলে কিন্তু 4 নাম্বার। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। ওকে, দেখ তোমরা কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো। রেসপন্স করলে একটু খুশি লাগবে, ভালো লাগবে। ঠিক আছে, মাহিন থ্যাংক ইউ ভাইয়া। খুব সহজ, ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু অত্যন্ত সহজ। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, অ্যান্ড দেন খুব সতর্কভাবে এই বিবরণীটা স্টেটমেন্টটা তৈরি করতে হয়। এখানে পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া কিন্তু খুব সহজ। ওকে, অনেক বেশি সহজ। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেনটা আনসার দিব। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলেছে, দেখেন 4, 5, 6 লেনদেনের জাবেদ দাখিলা দাও। দেখেন
এখানে কিন্তু ইন্ডিকেট করে দিয়ে যায় 4, 5 এবং 6 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দিতে। এখন তোমাদেরকে জাবেদা দেওয়ার জন্য আমি একটা পরামর্শ দিই। আমার পরামর্শটা যদি শুনতে পারো তাহলে জাবেদা 100% শুদ্ধ হবে। ওকে, মনে রাখবেন, যা প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও যদি এভাবে কখনো বলে, আপনি সব সময় আমানতকারীর পার্সপেক্টিভ থেকে, আমানতকারীর পক্ষ থেকে জাবেদাগুলো দিবেন। ব্যাংকের পক্ষ থেকে আমরা কখনো কোনোদিন কোনো জাবেদা দিব না, কারণ ব্যাংকের পক্ষ থেকে জাবেদা দেওয়া ব্যাংকেই দিবে, আমি দিব না। ঠিক আছে, আমরা সবসময় কার পার্সপেক্টিভ থেকে জাবেদা দিব? আমানতকারীর পার্সপেক্টিভ থেকে। হ্যাঁ, যদি কখনো প্রশ্নে বলে যে ব্যাংকের বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, তাহলে ব্যাংকের বইতে যদি কখনো বলে তখন আমরা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দিব। যদি না বলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কথাটা, ব্যাংকের বইতে যদি না বলে, তাহলে সব সময় আমরা আমানতকারীর বইতে, আমানতকারীর দৃষ্টিকোণ থেকে জাবেদাগুলা দিব। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তাহলে আমরা 4, 5, 6 এই 3টা জাবেদা আমরা এখন দিব। ওকে, তাহলে আমরা জাবেদাগুলো একটু দিই। তাহলে আমরা জাবেদাগুলো দিব। তাহলে আমরা জাবেদাগুলো একটু দিই। দেখেন, জাবেদা দেওয়ার সময় অবশ্যই আপনারা পরীক্ষার হলে ঘর করবেন। ঠিক আছে, ঘর করা যারা জাবেদা দিবেন না এটা অবশ্যই করবেন, কারণ সবকিছুতে একটা ফর্মালিটির ব্যাপার স্যাপার থাকে। পূর্ণাঙ্গ নাম্বার যদি পেতে চান অবশ্যই সুন্দরভাবে করতে হবে। ওকে, সো আমরা জাবেদাগুলো দিচ্ছি। প্রথম হচ্ছে 4 তারিখ, জাবেদা দেওয়ার সময় ভালো করে খেয়াল করবেন। ফার্স্ট ওয়ান বলছে দেনাদার কর্তৃক সরাসরি 12,000 টাকা জমা। কি বলছে? দেনাদার কর্তৃক সরাসরি 12,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমরা নগদান বইতে লিখবো, লিখে যেহেতু লিখবো। ওকে, আমরা তো এমনিও আমানতকারীর পার্সপেক্টিভে জাবেদা দিব। ঠিক আছে, এখন দেনাদার যে সরাসরি আমার ব্যাংকে 12,000 টাকা জমা দিয়েছে, আচ্ছা বলেন তো এটার ফলে কি আমার ব্যাংকে রক্ষিত অর্থের পরিমাণ কি বৃদ্ধি পায় নাই? পেয়েছে, কারণ একজন দেনাদার আমার কাছে না এসে সরাসরি আমার ব্যাংকে গিয়ে 12,000 টাকা জমা করে দিয়েছে। তাহলে ব্যাংক আমার পক্ষ হয়ে টাকাটা কালেক্ট করেছে। এখন কালেক্ট করে কি আমাকে কল দিয়েছে? না, ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্টে বাড়িয়ে দিবে, আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিবে। তাহলে ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ব্যাংক আমার জন্য কি সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে 1 নম্বর আমরা বলতে পারি। 4 নম্বর জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? 12,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট 12,000 টাকা। দেন এখন দেখেন তো বলা হচ্ছে এই যে ব্যাংক যে আমার অ্যাকাউন্টে 12,000 টাকা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই 12,000 টাকা কেমনে বেড়েছে? কে দিয়েছে? দেনাদার। আচ্ছা, ওই দেনাদার আমার কি ছিল? সম্পদ। তার মানে তার কাছে আমি টাকা পেতাম। এখন সে আমাকে হ্যান্ড ক্যাশ না দিয়ে ব্যাংকে ডিপোজিট করে দিয়েছে, কিন্তু তার কাছে কি আমি আর টাকা পাবো? না, কারণ সে আমার টাকা আমাকে পরিশোধ করে দিয়েছে। তাহলে আমার দেনাদার, আমার সম্পদ ছিল, এই দেনাদার কি আমাকে টাকা দিবে? না। তাহলে আমার দেনাদার কি হয়েছে? হ্রাস পেয়েছে। আচ্ছা, দেনাদার যদি হ্রাস পায়, সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 12,000 টাকা। ওকে, দেনাদার হিসাব ক্রেডিট 12,000 টাকা। ওকে, দেন এরপর হলো হচ্ছে 5 তারিখ। 5 তারিখ কি বলা হয়েছে? বলা হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান 2,000 টাকা। আচ্ছা, এই জাবেদাটা দিতে হলে আমাকে আগে বুঝতে হবে। আচ্ছা বলেন, আমি আমার পাওনাদার আমার কাছে 2,000 টাকা পাইতো। যখন 2,000 টাকা পাইতো, সে যখন আমার কাছে টাকার জন্য আসছে, আমি কি করলাম? আমার চেক বই বের করে 2,000 টাকা লিখে সিগনেচার করে তাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইস্যুকৃত চেক। আচ্ছা, আমি যখন চেকটা ইস্যু করেছি তখন আমি জাবেদা কি দিয়েছি? কারণ আমি জানি সেই টাকাগুলা আমার কাছ থেকে আর নিবে না। কোথেকে নিবে? আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিবে। তাহলে আমার ব্যাংকে টাকা বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। তখন আমি আমার ব্যাংকের কি করে দিয়েছি? কমিয়ে দিয়েছি। তাহলে ব্যাংক আমার জন্য সম্পদকে কমিয়ে দিলে কি করা? ক্রেডিট করা। তখন আমি জাবেদা দিয়েছি কি? ব্যাংক হিসাব ক্রেডিট 2,000 টাকা, এটা দিয়েছি। এখন কাকে দিয়েছি? পাওনাদারকে। তাহলে সেই পাওনাদার আমার কাছে কি আর কখনো টাকার জন্য আসতে পারবে? না। তাহলে পাওনাদার আমার জন্য দায়ী ছিল। এখন ব্যাংকের মাধ্যমে যখন তাকে পরিশোধ করে দিয়েছি, তাহলে আমার দায় কি হয়েছে? কমে গেছে। সেজন্য আমি পাওনাদারকে কি করেছি? ডেবিট করেছিলাম। এটা হচ্ছে আমি যখন তাকে চেকটা দিচ্ছি তখন এই জাবেদাটা আমি দিয়েছিলাম। ওকে, কিন্তু বলা হচ্ছে চেকটা কি হয়েছে? প্রত্যাখ্যান হয়েছে। তার মানে আমার ব্যাংক উক্ত চেকের অর্থ পরিশোধ
করেনি, চেকটা ফেরত দিয়ে দিয়েছে। আচ্ছা, ব্যাংক যদি আমার এই চেকের অর্থ পরিশোধ না করে, তাহলে আমি যে ব্যাংকের কমিয়ে দিয়েছি, ব্যাংক নামক সম্পদকে কমিয়ে দিয়েছি, আসলে কি আমার ব্যাংক কমেছে? না। যদি না কমে, তাহলে যেহেতু ফেরত দিয়ে দিয়েছে চেকটা, তাহলে ব্যাংক এটা পরিশোধ করবে না। তাহলে ব্যাংকের যে ব্যাংক নামক সম্পদকে যে আমি কমিয়ে দিয়েছি ক্রেডিট করে, তাহলে ব্যাংকে আসলে কমেছে? না। যেহেতু কমে নাই, তাহলে এখন কি করব? বাড়িয়ে দিব। তাহলে ব্যাংক বাড়বে। তাহলে ব্যাংক হিসাব কি? ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট 2000 টাকা। এখন আমি আমার পাওনাদারকে দেখেন, পাওনাদারকে 2000 টাকা পরিশোধ করে পাওনাদারকে কমিয়ে দিয়েছিলাম চেকের মাধ্যমে। চেক দেওয়ার সাথে সাথে আমি কমিয়ে দিয়েছি পাওনাদার। এখন পাওনাদার তো ব্যাংক থেকে টাকাটা কালেক্ট করতে পারে নাই, তাহলে সেই পাওনাদারকে মাফ করে দিবে আমাকে টাকা? না, সে কিন্তু আমার কাছে আবার আসবে। তাহলে আমার পাওনাদারকে আসলেই কমেছে? না, কমে নাই। তাহলে এখন পাওনাদারকে আগে কমিয়ে দিয়েছিলাম, এখন কি করে দিব? বাড়িয়ে দিব। তাহলে আমরা কি লিখতে পারি? পাওনাদার হিসাব ক্রেডিট 2000 টাকা। ওকে, তাহলে আমরা এই জাবেদাটাও কমপ্লিট করেছি। দেন 6 নাম্বার দেখেন, 6 নাম্বার আমরা দিব ট্রানজাকশন। বলা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা, মঞ্জুরিকৃত সুদ 300 টাকা, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, আমরা একটা একটা দিই, এখানে দুইটা ট্রানজাকশন আলাদা আলাদাভাবে দিব। বলা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা, তার মানে ব্যাংক আমাকে যে সারা বছর যাবৎ সার্ভিস দিয়েছে, এই জন্য সার্ভিসের উপর 200 টাকা চার্জ ধার্য করেছে। আচ্ছা, চার্জ ধার্য করে আমাকে কি কল দিয়ে বলবে ভাই আপনার অ্যাকাউন্টে 200 টাকা চার্জ আসছে, একটু দিয়ে যান না? বলবে না। ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নিয়ে নিবে। আচ্ছা, ব্যাংক যদি আমার জমাকৃত অর্থের থেকে 200 টাকা কেটে নিয়ে নেয়, তাহলে ব্যাংকে জমাকৃত অর্থ আমার জন্য সম্পদ, তাহলে সম্পদ কি হয়ে যাবে? কমে যাবে। আচ্ছা, সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ক্রেডিট 200 টাকা। আচ্ছা, ব্যাংক এই 200 টাকা কেটে নিল কেন? কারণ আমার কাছে সার্ভিস চার্জ নিয়েছে। আচ্ছা, সার্ভিস চার্জ আমার জন্য কি? খরচ। তাহলে খরচ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক চার্জ হিসাব ডেবিট। ব্যাংক চার্জ হিসাব ডেবিট 200 টাকা। ওকে, দেন এরপর হচ্ছে কি? মঞ্জুরিকৃত সুদ 300 টাকা, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে ব্যাংকে যে আমি সারা বছর যাবৎ অর্থ জমা রেখেছি, এটার এগেনিস্টে গিয়ে ব্যাংক 300 টাকা আমাকে কি দিয়েছে? সুদ দিয়েছে। আচ্ছা, ব্যাংক আমাকে জমাকৃত অর্থের উপর সুদ দিয়ে আমাকে কখনো কল দিয়ে বলবে ভাই আপনার অ্যাকাউন্টে 300 টাকা সুদ আসছে, একটু নিয়ে যান? বলবে? বলবে না। ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্টে 300 টাকা ডিপোজিট করে দিবে। তার মানে ডিপোজিট করলে আমার ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কি হবে? বাড়বে। তাহলে ব্যাংক আমার জন্য কি? সম্পদ। সম্পদ বাড়লে কি করব? ডেবিট করব। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট 300 টাকা। আচ্ছা, এখন ব্যাংকে জমাকৃত অর্থ পরিমাণ বাড়ছে কেন? কারণ ব্যাংক আমাকে কি দিয়েছে? বিনিয়োগের উপর সুদ দিয়েছে। ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদ দিয়েছে। আচ্ছা, সুদটা যে আমাকে দিয়েছে, সুদটা আমার জন্য কি? আয়। সুদটা আমার জন্য কি? আয়। তাহলে আয় কি বৃদ্ধি পেয়েছে নাকি কমেছে? আয় বৃদ্ধি পেয়েছে। আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি সুদ আয় হিসাব ক্রেডিট। সুদ আয় হিসাব ক্রেডিট 300 টাকা। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের 4, 5, 6 এই 3টা জাবেদা দিতে বলেছেন, আমরা জাবেদা দিয়ে ফেলেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ওকে, যারা অ্যাটেন্ড আছো তারা একটু রেসপন্স করবা তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমাদের ফ্রেন্ডকে যারা মেনশন করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কথাটা কিন্তু আমি তোমাদের কাছে বলি নাই প্রথম থেকে, আমি নিজেও ভুলে গিয়েছি, কিন্তু তোমরা নিজ থেকে যারা কি করে দিয়েছো, মেনশন করে দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি। আমার বিস মাস্টার নামক একটা পেজ আছে, সরি পেজ না, ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে ইনশাল্লাহ সামনে। কেমন? এই বিস মাস্টার পেজে আমরা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের প্রত্যেকটি চ্যাপ্টারে বুট কোয়েশ্চেনের সলভিং কিন্তু দিয়ে দিচ্ছি। অলরেডি কিছু আপলোড করা হয়েছে, আর কিছু প্রায় 100 খানিক ভিডিও, অর্থাৎ 100 মতো বুট কোয়েশ্চেনের সলভিং ক্লাস রমজানের মধ্যে কিন্তু কি করা হবে? আপলোড করা হবে। তো তোমরা যারা এখনো বিস মাস্টার নামক এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই,
দ্রুত সাবস্ক্রাইব করে নিবা, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু রেফার করে দিবা যাতে সবাই উপকৃত হতে পারে। দেখেন এটা কিন্তু এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্টিং ফিনান্সের প্রত্যেকটি চ্যাপ্টারে প্রত্যেকটি বুট কোয়েশ্চেন, প্রত্যেকটি না পারলেও পর্শন যেগুলো ইম্পর্টেন্ট বুট কোয়েশ্চেন, ওই ইম্পর্টেন্ট বুট কোয়েশ্চেনগুলো কিন্তু ক্রমাগত আপলোড করা হচ্ছে। ঠিক আছে, এই রমজানের মধ্যে আমরা কিন্তু রেকর্ডিং ক্লাসগুলো অন রেখেছি এবং প্রতিনিয়ত অনেকগুলো ভিডিও রেকর্ড হচ্ছে, এবং সবগুলো ভিডিও আমরা রমজানের মধ্যে ইনশাল্লাহ শখানিক ভিডিও তোমাদেরকে ইউটিউবে দিয়ে দিব, যাতে তোমরা এই যে জুন মাসে পরীক্ষা, যাতে তোমরা ইউটিউব থেকে প্র্যাকটিস করতে পারো, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, ইমতিয়াজ শওকত সাইমন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। উমরা বিনতে, তুমি এতক্ষণ পরে আসতেছো ক্লাসে। যাক, রমজানের দিনে তোমরা অনেক অনেক বেশি আমাকে সময় দিয়েছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের এই যাত্রা শুভ হবে। আগামীতে তোমাদের যে এসএসসি 26 এবং 27 ব্যাচ, তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে আশা করি। ঠিক আছে, জাস্ট তোমরা ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি, প্র্যাকটিসগুলো দিচ্ছি, ওখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করো, নিজে নিজে প্র্যাকটিস করবা। যদি কোনটাও সমস্যা হয় ওখান থেকে ভিডিওটা দেখে নিলা, এবং তোমরা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদেরকে রেফার করে দিবা। ঠিক আছে, আর ফেসবুক পেজে তো অবশ্যই লাইক দিয়ে রাখবা, ফলো দিয়ে রাখবা, সকল আপ টু ডেট আমরা জানাবো। আমাদের এই লাইভ সেশন চলমান থাকবে। ঠিক আছে, আমরা প্রতি সপ্তাহে 2-3টা করে লাইভ সেশন দিব। এই লাইভ সেশনে আমরা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের প্রত্যেকটি চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ ক্লাস রাখবো ইনশাল্লাহ। এটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে। তো তোমাদের সহযোগিতা কামনা করে আজকের ক্লাসটা এখানে সমাপ্তি করতেছি। তোমরা যারা অ্যাটেন্ড করেছো এবং ভবিষ্যতে অ্যাটেন্ড করবা, সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা রইল, অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। সালামু আলাইকুম।